ভারতের কাছে পাকিস্তানের নারী দল একেবারে আত্মসমর্পণ। পাড়া মহল্লার দল বানিয়ে ছেড়ে দিছে ভাই পাকিস্তানকে। একেবারে পাড়া মহল্লার দল, মানে পাত্তায় পায় নাই। এক পর্যায়ে মনে হচ্ছিল যে খেলাটা কিছুটা ফাইট হবে, কিন্তু পরবর্তীতে যেভাবে গুটিয়ে গেল পাকিস্তান, একেবারে যে তাদের স্কিল ভারতের তুলনায় অনেক কম, এটা আসলে একেবারে প্রকাশ পেয়ে গেল। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ আফগানিস্তানকে বাংলা ওয়াশ করলো, একেবারে বাংলা ওয়াশ। আলোচনা করব দুইটা ম্যাচ নিয়ে। তার আগে বলে নিতে চাই, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম দুইটা ম্যাচ নিয়ে, ভারত পাকিস্তান নারী ক্রিকেট দল নিয়ে এবং বাংলাদেশ আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল নিয়ে। ভারত পাকিস্তান ম্যাচটা যদি একটু বলি, ভারতের 147 রান করা, 147 রান করা তার জবাবে 247 রান করা তার জবাবে পাকিস্তান যেভাবে গুটিয়ে গেল 159 রানে, এটা আসলে কিসের বার্তা দেয়? আমার কাছে যেটা মনে হচ্ছে, পাকিস্তানের পুরুষ দলটার যেরকম আনপ্রেডিক্টেবল, একেবারে এই মুহূর্তে প্রেডিক্টেবল। কারণ হচ্ছে ওরা কোনোভাবেই ভারতের সাথে আসলে ফাইটে আসতে পারতেছে না। মাঠের ক্রিকেটে, মাঠের বাইরে তো ফাইটে অনেক বেশি এগিয়ে, বিভিন্ন রকম আলোচনা, বিভিন্ন রকম সমালোচনা, তাদের প্লেয়ারদেরকে দেখলাম যে স্বর্ণপদক দিবে, ম্যাচ হাইরেছে, 3টা ম্যাচ খেলছে, 3টাতেই হারছে, তাদেরকে নাকি স্বর্ণপদক দিবে। বলেন তো পৃথিবী কোন দিকে যাইতেছে? কিছুই বুঝতেছি না। ম্যাচ জিতার সাথে খবর নাই, তাদেরকে স্বর্ণ পদক দিবে। যাই হোক ভাই, এদেরকে নিয়ে আলোচনা করলে আসলে 1 ঘন্টা আলোচনা করা যাবে। আজকের ম্যাচটা নিয়ে যদি বলি, পাকিস্তান 248 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা একটু নড়বড়ে হলেও মাঝখানে তাদের পার্টনারশিপ হয়েছে, সুন্দর পার্টনারশিপ। দুইটা পার্টনারশিপ 102 রান পর্যন্ত তাদের 4 উইকেট, তারপরে 143 পর্যন্ত সম্ভবত আপনার 5 উইকেট ছিল। সেইখান থেকে 159 রানে অল আউট হয়ে যাওয়া, লাস্ট 17 রানে তাদের 5 উইকেট হারিয়ে ফেলা, আসলে এটা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতটা খারাপ ক্রিকেট খেলতে পারে কল্পনার বাইরে। ওই যেরকম পুরুষ দল যে পরপর টানা 3টা ম্যাচ হারছে, নারী দলও যদি এখন ভারতের সাথে 3টা ম্যাচ খেলে 3টাই হারবে। তাদের ওই কি বলে, ওই মানসিক ভাবেই এখনো ওরা স্টেবল না যে জিততে পারে। ওই জিনিসটা মনে তারাও বিশ্বাস করে না। না হয় যেভাবে ওরা হারছে, এক কথায় বলতে গেলে খেলা কোনো ফাইটই হয় নাই। কমপ্লিট করার মতো টিমে না। পাকিস্তান বর্তমানে ভারতের সাথে আসলে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে একেবারে ফাইট করার কোনো আমি দেখি না। কোনো প্লেয়ারকে আমি দেখি না যে তারা আসলে কামব্যাক করতে পারে। এমন কিছুই আমার কাছে মনে হচ্ছে না। এবং খুবই নড়বড়ে দল। পাকিস্তানের এই দলটা খুবই নড়বড়ে। বাংলাদেশ তো ওইদিন হারাইছে, আজকে পাকিস্তান ভারত হারাই দিল। তাদের ভবিষ্যৎ আসলে আমি বলতে পারলাম না। এই হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। আসলে ইয়ার তুলনা চলে না। ভারতের সাথে পাকিস্তানের এই দলটার কোনো তুলনা চলে না। অনেক বেশি এগিয়ে। ভারত মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, তাদের স্কিল নিয়ে অনেক বেশি এগিয়ে পাকিস্তানের চাইতে। কিন্তু পাকিস্তান ওই ফেসবুক, সোশ্যাল মিডিয়া, হাবিজাবি, টিউটিউবে অনেক দেখবেন যে সরগরম, হারাই দিবে এই সেই। যাক, ওরা করুক। মাঠের খেলাটাই হচ্ছে আসল। মাঠের খেলাটায় আসলে পাকিস্তান কোনোভাবেই পেরে উঠছে না ভারতের সাথে। কি বলেন পুরুষ কিংবা মহিলা। আসি বাংলাদেশের ম্যাচ নিয়ে। বাংলাদেশ এতটাই ভালো খেলেছে, আসলে এখন নিজের কাছে ডাউট হচ্ছে আফগানিস্তান কি এতটাই খারাপ খেললো? আফগানিস্তান খারাপ খেলে নাই। বাংলাদেশের যে জায়গায় লেকিংস ছিল এতদিন, যেই সব জায়গায় বাংলাদেশ ব্যাটিং এ রান পায় নাই, সেই সব জায়গাগুলোতে বাংলাদেশ এখন রান পাচ্ছে। কোথায় রান পাচ্ছে? মিডল ওভারে। এই যে 7 থেকে 15 ওভার, বাংলাদেশ 7 থেকে 15 ওভার নিজেদের খেলাটা খেয়ে বসে সবসময়, এবং এই 7 থেকে 15 ওভারেই ম্যাচটা বাংলাদেশের গ্রিপ থেকে ছুটে যায় সব সময়। তামিম এবং ইমন আজকে যেভাবে খেললো, আউট হয়ে গেছে হয়তো তাড়াতাড়ি ইমন, পরে 33 না কত রান করলো তামিম। কিন্তু আমার কথা হচ্ছে টি-20 খেলা, টি-20 মেজাজে খেলতে হবে। তোমাকে
রিস্ক নিতেই হবে। আউট তুমি হবাই, আউট হওয়ার জন্য মাঠে নামছো, হয় 4-6 মারবা না হয় আউট হয়ে চলে আসবা। এই ইনটেন্টটা আজকে বাংলাদেশের, আজকে কি লাস্ট 3টা ম্যাচে আমি দেখলাম ভালো ইনটেন্ট এবং প্রপার টি-20 যাকে বলে সেই জিনিসটাই কিন্তু বাংলাদেশ করতে পেরেছে। টপ অর্ডারের কথা যদি বলি আমি, তানজিদ হাসান তামিম একটা লাইফ পেল, পরের বল লুজ ডেলিভারি ছিল, বুঝতে পারে নাই, আবারও শট খেলেছে, আউট হয়ে গেছে। এর আগের বলটা তো ক্যাচ হইতে পারতো, ইজি ক্যাচ ছেড়ে দিছে, তারপরের বলে আউট হয়ে গেছে। এটা মানা যায়, আমি মেনে নেব। কেন মেনে নেব? কারণ আপনার ইন্টেন্ট ক্লিয়ার ছিল যে আপনি 4-6 মারতে গেছেন, আউট হন আপনি, সমস্যা নেই। কিন্তু ওই যে ঠেক ঠক 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 করা, এই জিনিসটা ভাই টি-20তে চলে না, টি-20-র সাথে যায় না। আপনি এটা টেস্টে করবেন, টেস্টে মানায়। তো বাংলাদেশ এই জায়গাটা থেকে বেরিয়ে আসছে, টি-20-র ফরম্যাট খেলা, টি-20 সুলভ আচরণ তাদের কাছ থেকে দেখেছি। এটি হচ্ছে বড় পাওনা বাংলাদেশ দলের, যে ডর ভয়হীন ভাবে খেলা, এই জিনিসটা বাংলাদেশ করতে পেরেছে। টপ অর্ডার, পরবর্তীতে বাংলাদেশ দলের যে সাইফ হাসান, এই যে 38 বলে 64 রানের যে ইনিংসটা সে খেললো, 7টা ছক্কা মারছে ভাই, 7টা ছক্কা মারছে, দেখার মতো, চোখ জুড়ানো। ইন্টেন্ট তার ক্লিয়ার যে আসবো, এসে মারবো, হয় আউট হয়ে যাবো না হয় ছক্কা মারবো, তার এই ধরনের ইন্টেন্ট ছিল। এটা আমি এপ্রিসিয়েট করি, কারণ সাইফ হাসান যখন দলে সুযোগ পেল এশিয়া কাপে, তখন থেকে প্রথম একটা ইনিংস শুধু তাকে নড়বড়ে লাগছিল, ওই যে 28 বলে 28 রান না 30 বলে 28 রান ওই ম্যাচটাতে। তারপরে কিন্তু সাইফ হাসান দুর্দান্ত খেলেছিল টিম ইন্ডিয়ার সাথে, বিশেষ করে একাই লড়ে যাচ্ছিল। তারপরে আবার দেখলাম যে পাকিস্তানের সাথেও সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কার সাথে তার ব্যাটিং স্টাইলটা ভালো, টি-20 সুলভ, এবং সে কন্টিনিউয়াসলি রান করে যাচ্ছে, সেটা হচ্ছে তার প্লাস পয়েন্ট। যে একটা প্লেয়ার নতুন আসলে তাকে দল থেকে যে ছুঁড়ে ফেলবে রান না করলে, যে একটা আমাদের আমাদের সংস্কৃতি হয়ে গেছে যে 2-3 ম্যাচ রান না করলে তাকে বাদ দিয়ে দাও, কিন্তু সাইফ হাসান এই সংস্কৃতির বাইরে চলে গেছে, কারণ সে কন্টিনিউয়াসলি রান করছে। তাকে এখন দলে বাদ দিতে হলে অনেক হিসাব চিন্তা করতে হবে, হিসাব কিতাব করতে হবে, কিন্তু ওই হিসাব কিতাব মিলাতে পারবে না, তাকে বাদ দেওয়া যাবে না। কারণ সে তার যোগ্যতা শো করেছে কিন্তু ওয়ার্ল্ডের কাছে, যে ভাই আমি আসছি এখানে নিজে মানে থিতু হওয়ার জন্য আসছি, দলে জায়গা করে নেওয়ার মতো ক্যাপাসিটি আমার আছে, তোমরা দেখো। সেই ক্যাপাসিটি কিন্তু সে শো করছে। আজকের ইনিংসটা দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, যদিও বাংলাদেশের 4টা উইকেট গেছে। আউটের ভিতরে শামীম হোসেন পাটোয়ারি যেই ব্যাকফুটে গিয়ে মুজিবের বল ভাই আপনি খেলতে পারবেন না, তাদের স্পিন আর বাংলাদেশের ওই যে ডোমেস্টিক স্পিনাররা একরকম পেসে বল করে না। মুজিবের বলের স্পিন বলের পেসে হচ্ছে আপনার 95 থেকে 98, তাহলে আপনি ব্যাকফুটে গেলে তো আর সুযোগ পাবেন না ব্যাট নামানোর। তো এই ভুলটা করছে। আর জাকির আলী অনেক, আপনাকে সারভাইভ করতে হলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে শটের রেঞ্জ বাড়াতে হবে। যে কোনো বল আপনি সুইপ করবেন, লেগ স্টাম্পে ঘুরাবেন, আপনার কখনো কানেক্ট হবে, কখনো কানেক্ট হবে না, এটাই স্বাভাবিক। বারবার একই ধরনের ভুল করতেছে, একই ধরনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়তেছে জাকির আলী অনেক। শটের রেঞ্জ বাড়াতে হবে, অফ স্টাম্পে খেলতে হবে, অফ স্টাম্পের বল অফ স্টাম্পে খেলতে হবে। অফ স্টাম্পের বল বারবার আপনি ঘুরে এসে লেগ স্টাম্পে 2-1 বার কানেক্ট হয়ে গেলে হয়ে গেল, কিন্তু ম্যাক্সিমাম টাইমে তো আপনি রান পাচ্ছেন না। সুতরাং কি করতে হবে আপনাকে? অফ স্টাম্পের বল অফ স্টাম্পে খেলতে হবে, স্টাম্পের বল স্ট্রেট ড্রাইভ করা শিখতে হবে। এই জায়গাটায় জাকির আলী অনেক পিছিয়ে আছে। এই নিয়ে বাংলাদেশ দল 6 উইকেটে জয়লাভ করেছে, অসাধারণ জয়। বাংলা ওয়াশ যাকে বলে, 3 ম্যাচে 3টাতেই জয় হয়েছে। আর বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট বরাবরই ভালো ছিল, এখনো ভালো, ফিল্ডিংও বললাম ভালোই, 2-1টা ক্যাচ ছাড়ছে, তবে ওভারঅল বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট ভালো। ব্যাটিং সাইডে ওই যে টপ অর্ডারের পরে মিডল অর্ডারে একটু সমস্যা ছিল, সাইফ আসাতে এই জিনিসটা মেকআপ হয়ে গেছে। এখন বলি আফগানিস্তান কেন এভাবে হারলো। আফগানিস্তানের যেই স্ট্রেংথের জায়গা সেটা হচ্ছে স্পিন, তারা স্পিনার দল একটু কম খেলাচ্ছে, এটা তাদের ভুল ডিসিশন, এবং টপ অর্ডার থেকে রান পাচ্ছে না কেউ। গুরবাজ বলেন, সাদেকুল্লাহ আতাল বলেন, কেউ রান পাচ্ছে না। আর নবীর ভাই, নবীকে 8 নাম্বার ব্যাটসম্যান 7 নাম্বার ব্যাটসম্যান, নবীকে প্রমোট করে একটু সামনে আনলে আসলে প্রেসারটা রিলিফ হয়। এনিওয়ে, কনগ্রাচুলেশন বাংলাদেশ, কনগ্রাচুলেশন টিম ইন্ডিয়া।